জুলাই অভ্যুত্থানের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই এখন প্রধান চ্যালেঞ্জ। Young people came up with right at the killing fields. There was no designer, there was no central planning, and nobody was funding it. সংবিধান সংস্কারে আইনি কাঠামো নেই অন্তর্বর্তী সরকারের, বললেন অ্যাটর্নি জেনারেল। নতুন সংবিধানের প্রয়োজন কিনা সিদ্ধান্ত রাজনৈতিক সমঝোতায়। মুক্তিপণের জন্যই আজিমপুরে 8 মাসের শিশু কন্যার অপহরণ, আটক 1। জড়িত বাকি 4 জনকে ধরতে চলছে র্যাবের অভিযান। এবং এভিয়েশন হাব তৈরির নামে 1.5 দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে। বাজারের দখল নিয়েছে বিদেশি এয়ারলাইন্স। আসল কাজ যেটা এভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। জুলাই অভ্যুত্থানের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না। মৃত্যু উপত্যকায় তারুণ্য প্রতিরোধের শক্তি হয়ে উঠেছে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারুণ্যের এই বীরত্ব গাথা দেখতে ঢাকায় বিদেশি বন্ধুদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 27 বছরের নিচে দেশের অর্ধেক জনগোষ্ঠী দেশ গড়বার কারিগর বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফি। অভ্যুত্থানের 100 দিন পেরিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর সামনে ঐতিহাসিক নজির নতুন বাংলাদেশ। উত্তাল জুলাইয়ে প্রতিরোধ ও লড়াইয়ের চিহ্ন হয়ে আছে ঢাকার রাজপথ ও দেয়াল। এসব দেয়াল চিত্র থেকে তারুণ্যের ভাবনা ও আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে বিদেশিদের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান আহত ও শহীদদের প্রতি। Historical opportunity to walk through Dhaka streets and watch the walls along the streets painted with colorful paintings expressing the emotions and aspirations of young people barely 100 days back. It's really a great occasion for international visitors to see firsthand how a revolution takes place, how it's carried out after the revolution. Nearly 1,500 আঞ্চলিক স্বার্থ রক্ষায় 80 দেশের 2 শতাধিক আলোচক নিয়ে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে 1500 শহীদ ও 20,000 আহত হয়েছেন। এই অভ্যুত্থানের পেছনে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না। মৃত্যু উপত্যকায় তারুণ্যই প্রতিরোধের শক্তি হয়ে উঠেছে। এই প্রতিরোধে পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা। 27 বছরের নিচে দেশের অর্ধেক জনগোষ্ঠী দেশের মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. There was no designer, there was no central planning, and nobody was funding it. Ours is a country of youth. This makes the country very powerful in creativity. Our youth have the power to lead the world in sustainable development. আঞ্চলিক স্বার্থ রক্ষায় সহযোগী দেশগুলোর সাথে একযোগে কাজ করার বার্তা দিয়ে ডক্টর ইউনূস বলেন, বর্তমান সভ্যতা স্ববিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। সম্পদ আহরণের প্রতিযোগিতা থেকে বেরিয়ে জনগণের সমস্যা সমাধান, বেকারত্ব দূর ও উদ্যোক্তা তৈরির উপর জোর দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। If we can imagine together, it becomes irresistible. Let us imagine together. তানজিম শাফিন, এখন, ঢাকা। Let us create a new civilization.
জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতি রক্ষার্থে খুলে দেওয়া হলো খেলার মাঠ, যেখানে অগ্রাধিকার পাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা। উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের নামে উপজেলা পর্যায়ে 200-রও বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি 2025 সালের পাঠ্য বইতে ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজনের কথাও জানান উপদেষ্টা। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। উত্তাল জুলাই আন্দোলন। কর্তৃত্ববাদী সরকারকে হটাতে যে আন্দোলনে অংশ নিয়েছিল সাধারণ ছাত্র জনতা। 18 জুলাই ধানমন্ডিতে পুলিশ ও স্বৈরাচার সমর্থকদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। ফারহানদের মতো হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে 5 আগস্ট পতন হয় স্বৈরাচারী সরকারের। ফারহানের আত্মত্যাগকে স্মরণে রাখতে এবার রাজধানীতে উদ্বোধন হলো শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ। সংসদ ভবন এলাকায় তৈরি এ মাঠ বরাদ্দ করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য। নিজেদের জন্য খেলার মাঠ পেয়ে প্রাণ খোলা উচ্ছ্বাস তাদের। দৃষ্টিহীনরা যারা আছি বা আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছি, তারা কিন্তু অনেকেই খেলার সুযোগ পায় না, যা যে তুলনায় সাইটেডরা পায়। সো এটা আমাদের জন্য অ্যাক্সেসিবল। নর্মাল ছেলেপেলে যারা, তাদের সাথে তো আমরা ওইভাবে খেলতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা খেলার ব্যবস্থা থাকা খুবই প্রয়োজন ছিল, যাতে আমরা আমাদের মতন যারা যারা আছি আমরা যেন নিজেরা একটু খেলাধুলা করতে পারি, একটু আনন্দ উপভোগ করতে পারি। কারণ এই মাঠটা আমরা প্রতিদিন আসতে পারি না, সেজন্য এখন তো আসতে পারবো। হ্যাঁ, মাঠটা চালু হলে আবার আসতে পারবো। জুলাই আন্দোলনে শহীদ ফাইয়াজের আত্মত্যাগকে স্মরণে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান তার পরিবার। বলেন, 24-এর আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে পাঠ্যসূচিতেও যেন অন্তর্ভুক্ত করা হয় তাদের বীরত্বের গল্প। বা তার আত্মত্যাগের কারণে যে কীর্তি আজকে যে খেলার মাঠ উদ্বোধন হতে যাচ্ছে, এই কীর্তির মাধ্যমে হয়তো সে স্মরণীয় হয়ে থাকবে। সেই জন্য আমাদের কষ্ট কিছুটা হলেও এই কীর্তির মাধ্যমে লাঘব হবে। এই সকল শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তারা যেন স্মরণীয় বরণীয় হয়ে থাকে প্রজন্মের পর প্রজন্ম। তাদের নাম যেন ইতিহাস থেকে কখনো মুছে না যায়। আমি চাবো যে 25-এর যে নতুন পাঠ্যপুস্তক আসবে, সেখানে যেন জুলাই বিপ্লব নিয়ে আলাদা একটা অধ্যায় থাকে। উদ্বোধনী আয়োজন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা উপজেলার স্টেডিয়ামগুলো জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে করা হবে। আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই, তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায়। এছাড়াও আমাদের প্রায় 220-টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটি স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদ আছেন তাদের নামে নামকরণ করা হবে। শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রাজধানীর দখল হয়ে যাওয়া মাঠগুলো শিগগিরই পুনরুদ্ধারের কথা জানান উপদেষ্টা। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। দেশে একটি স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগের কথাও জানান ক্রীড়া উপদেষ্টা, যার মাধ্যমে ক্রীড়াঙ্গনের 55টি ফেডারেশনকে এক ছাদের নিচে আনা হবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। রংপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে রংপুর বিভাগের 44 শহীদ পরিবারের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। রবিবার পরিবার প্রতি 5 লাখ টাকা চেক তুলে দিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে বাংলাদেশ। প্রতিবেদনে বিস্তারিত। সন্তান হারিয়ে শোকাতুর জুলাই বিপ্লবের শহীদ প্রিয়র মায়ের কণ্ঠ জুড়ে একরাশ হতাশা। যে বৈষম্য রোধে 4 বছর বয়সী শিশু সন্তান রেখে জীবন দিয়েছে তার গণমাধ্যম কর্মী সন্তান, তার সুফল কতটা মিলল সে প্রশ্নই তার কণ্ঠ জুড়ে। যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, আজকে এই আন্দোলন করে 3 মাস পার হয়ে গেল। আমার মনে হয় এখনো অনেক বৈষম্য আছে।
কেবল শামসিয়ারা জামান নন, রংপুর বিভাগ জুড়ে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অভিন্ন সকল অনুভূতি যেন মিলেছে এক মোহনায়। কেউ সন্তান, কেউ পিতা, আবার কেউ ভাই বা স্বজন হারিয়ে হতভম্ব প্রায়। একজন ভাই জানে তার ভাইকে তার সামনে মাটি কবরে শুয়ে দিয়ে আসার যন্ত্রণা। সবাই এই জুলাইকে ভুলে গেল এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। সন্তানের লাশ বাবার কাঁধে, এটা যে কত কষ্ট, কত যন্ত্রণাময়। যেই বাবার সন্তান চলে যায় সেই বাবাই জানে। সন্তান নেই, কিন্তু আমি এত সন্তানের মা ডাক শুনছি, এজন্য আমি ভেঙেও পড়তে পারছি না, আমি কান্নাও করতে পারছি না। সবারই মা ডাক শুনে আমাকে উজ্জীবিত হতে হচ্ছে যে সামনে আমাদের বহু পথ চলা বাকি আছে, তাদের পাশে আমাকে থাকা লাগবে। উপার্জনের পথ বন্ধ হয়ে জীবন যাপনে যখন অভাব অনুযোগের করাল গ্রাস, তখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তুলে দিল আর্থিক সহায়তার অনুদান। রংপুরের ৮ জেলার ৪৪ পরিবারের হাতে তুলে দেওয়া হলো 2,20,00,000 টাকা সমপরিমাণ চেক। প্রত্যেক শহীদের উত্তরসূরিদের হাতে তুলে দেওয়া হয়েছে 5 লাখ টাকার চেক। যাচাই বাছাই শেষে আরও 21 পরিবারকে চেক হস্তান্তর করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া তালিকার বাইরে থাকা শহীদ পরিবারের আবেদনের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া শেষ করে 3 দিনের মধ্যে বাসায় চেক পৌঁছে দেবার প্রতিশ্রুতি সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলমের। আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই, আমরা শুরু করেছি, প্রসেসগুলো চলছে, সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে, কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা। তুলে ধরেন জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের বীরত্বগাথা। এ বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে বক্তারা দেন রংপুরকে এগিয়ে নেবার আশ্বাস। আবু সাঈদ সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করিয়ে দিয়েছে সাহসের প্রতীক হয়ে। প্রত্যেকে যারা গুলি খেয়ে প্রাণ দিয়েছে, এক একজন বীর সৈনিক, তাদের বীরত্বের কাছে আমরা মাথা নত করি। শুধু পুনর্বাসন, শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে, এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি, সেই কাজটিও আমরা শুরু করেছি। এবং স্বাধীনতার চেতনার কথা বলে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ বিভক্তি সৃষ্টি করেছে মন্তব্য করে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। বলেন, প্রয়োজনে সমালোচনা করুন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। 2024 সালে মোকাররম হোসাইন, এখন, রংপুর। সংবিধান সংস্কার অন্তর্বর্তী সরকার এখনও আইনি কাঠামো দাঁড় করাতে পারেনি বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সংবিধান নতুন করে লেখা হবে কিনা তা নির্ধারণে এক টেবিলে বসাতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় বক্তারা আরও বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে সংবিধানের অনেক জায়গায় যৌক্তিক সংস্কার করতে হবে। প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 10টি সংস্কার কমিশন গঠন করেছে। দেশব্যাপী এ নিয়ে চলছে নানা আলোচনা। সংবিধান সংশোধনের আওয়াজে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলগুলো, প্রস্তাবনাও দিচ্ছেন নাগরিক সমাজ। আজকে সভায় আয়োজিত দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের খসড়া প্রস্তাবনা করে কেমন সংবিধান চায় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে, যেখানে আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। মানহানি হচ্ছে একটা রেস্ট্রিকশন, মানে মানহানির আইন। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সব পক্ষকে একসাথে বসাতে হবে অন্তর্বর্তী সরকারকেই। সেখানেই নতুন সংবিধান দরকার কিনা সেই সিদ্ধান্ত আসা উচিত। রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে যে নতুন সংবিধান হবে না সংবিধানে জাস্ট সংশোধনী হলেই সেই সংশোধনীতে কাজ হবে। আমি আশা করব যে সব পক্ষকে এক টেবিলে বসানোর উদ্যোগ এই সরকার নিতে পারে। আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা ছিল
যে জনগণের প্রতিনিধিরা শাসন করবে, তা এখন আমলাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আমাদের 11 অনুচ্ছেদে যেটা বলা আছে, এই যে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে পারে এই জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র নিশ্চিত করতে পারলেই সংবিধান থেকে শুরু করে সবকিছুই সংশোধন করা সম্ভব। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ জাতিকে কি দিয়েছে? শরীফ রাউশন, এখন। সংবিধানটা পেয়েছে। কোন প্রকল্পের মেয়াদ বেড়েছে 6 দফা, কোনটির আবার খরচ বেড়েছে 2 থেকে 7 গুণ পর্যন্ত। 22% কাজ এগোনোর পরও নকশায় ভুল দেখিয়ে বন্ধ করা হয়েছে কোন প্রকল্পের কাজ। এসব ঘটেছে এভিয়েশন হাব বানানোর নামে দেশের 8টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে। আর দেশের এয়ারলাইন্সগুলোর বাজারের দখল হ্রাস পেয়ে নেমেছে 20%-এর নিচে। এসেছে 10টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স। অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে লুটপাট করাই ছিল গেল 15 বছরে সরকার ঘনিষ্ঠদের মূল লক্ষ্য। নাইম আবির জানাবেন বিস্তারিত। বাংলাদেশ হবে এভিয়েশন হাব, গেল সরকারের সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভগুলোর একটি। সেই ধারাবাহিকতায় দেশের 8 বিমানবন্দরে 15টি প্রকল্পের আওতায় 32,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল টাকার অঙ্কে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। কিন্তু বিপুল এই অর্থ ব্যয় কতটা এগিয়েছে দেশের আকাশপথ, নাকি শুধুই দৃশ্যমান উন্নয়ন দেখানোর আয়োজন? একটা এভিয়েশন হাব হওয়ার জন্য যে সমস্ত পলিসিগত চেঞ্জ, সেগুলো না করে দৃশ্যত কিছু স্ট্রাকচার তৈরি করা কিন্তু এভিয়েশন হাব হওয়ার জন্য যোগ্য না। কানেক্টিভিটি যত সুন্দর হবে, হাবের তাৎপর্যটা ততটাই আসবে। আদারওয়াইজ কিন্তু হাব বলে শুধু আমি হোম করলাম, এটা কিন্তু হাব হবে না। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের এভিয়েশন হাব তৈরির ফাঁকা বুলির সব থেকে বড় সাইনবোর্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনাল। কোনো সন্দেহ নেই, স্থাপত্যশৈলী বিবেচনায় এই টার্মিনালটি চালু হলে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় উঠে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। কিন্তু এই টার্মিনাল তৈরির পেছনে রয়েছে শুভঙ্করের ফাঁকি। কি সেই ফাঁকি? 2017 সালে একনেকে টার্মিনালটির জন্য পাশ করা হয়েছিল 13,000 কোটি টাকা। সেই ব্যয় এখন বেড়ে হয়েছে 21,398 কোটি টাকা। বেবিচক সূত্র বলছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরও প্রায় 3,000 কোটি টাকা বাড়তে পারে এই টার্মিনালের খরচ। তাতে কাজ শেষ হতে মূল ব্যয়ের প্রায় দ্বিগুণ হয়ে যাবে এর খরচ। অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি টার্মিনালটির সবচেয়ে বড় দুর্বলতা রানওয়ে না থাকা। বলা হচ্ছে, বছরে প্রায় 1,20,00,000 যাত্রী সেবা দিতে পারবে নতুন এই টার্মিনাল। যেখানে কোটিখানেক যাত্রীকে সেবা দিতেই হিমশিম খাচ্ছে বর্তমান রানওয়ে, সেখানে আরও 1 কোটি যাত্রী কিভাবে সেবা দেয়া যাবে তার কোনো রূপরেখা নেই। 2,20,00,000 লোক জীবিত সব বছরে আনবো, আমার রানওয়ে কোথায়? আমার সেই রানওয়ে ক্যাপাসিটি তো এই মুহূর্তে নাই। আমি এটা কীভাবে বাড়ানো হবে এ নিয়ে অনেক জগাখিচুড়ি কথা হয়েছে। অনেক সময় বলেছে আরেকটা রানওয়ে করে ফেলবো, প্যারালাল ডিপেন্ডেন্ট রানওয়ে করবো, এগুলো খুবই বাজে কথা, সম্ভব না এটা করা। এবার চোখ দেয়া যাক ঢাকার বাইরের বিমানবন্দরগুলোর দিকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে হাতে নেওয়া হয়েছিল 2,309 কোটি 79 লাখ টাকার প্রকল্প। 22% কাজ আগানোর পর নকশায় ভুল দেখিয়ে বন্ধ করে দেয়া হয় সেই কাজ। 8 মাস পর ফের নতুন করে কাজ শুরু হওয়ায় প্রকল্পের সময় 2 বছর বাড়ার পাশাপাশি ব্যয়ও বাড়ছে 1,000 কোটি টাকা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার নামে 302 কোটি টাকার প্রকল্প ব্যয় 6 দফায় বেড়ে হয়েছে 2,015 কোটি 64 লাখ টাকা। 2009 সালে নেওয়া প্রকল্পটি শেষ করা যায়নি 15 বছরেও। আর রানওয়ে সম্প্রসারণের ব্যয় শুরুতে 1,567 কোটি টাকা থাকলেও পরে বেড়ে যায় 225 কোটি টাকা।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 540 কোটি, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের 530 কোটি, বরিশাল বিমানবন্দরের 370 কোটি ও যশোর বিমানবন্দরের 32 কোটি টাকার প্রকল্পের কোনোটাই শেষ হয়নি নির্ধারিত সময়ে। আমাদের উন্নয়নের যে দর্শন যেটা ছিল বিগত 15 বছরে সেরকমই খাপছাড়া এবং বেহিসাবি আমি বলবো, যেটা আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। বিমানবন্দরগুলোতে যেমন উন্নয়নের নামে লুটপাট চলেছে, তেমনি ধুঁকতে হয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও। গেল 15 বছরে জিএমজি, ইউনাইটেড ও রিজেন্ট এয়ারওয়েজের মতো বড় 3টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বন্ধ হবার আগে এই 3 এয়ারলাইন্সের ছিল 20টি উড়োজাহাজ আর 28টি রুট। গত 15 বছরের মধ্যে আমরা বেশ কিছু এয়ারলাইন্সকে আমরা দেখেছি বন্ধ হয়ে যেতে, অলমোস্ট 7-8টা এয়ারলাইন্সই বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন এয়ারলাইন্সে তাদের পলিসিগত সমস্যার কারণে কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে হয়তো বন্ধ হয়েছে, বাট মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে পলিসিগত বেশ কিছু সমস্যা অলরেডি আমরা দেখছি। দেশের এয়ারলাইন্সগুলোর দিকে না তাকিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে বিদেশি এয়ারলাইন্স আনতে। এই 15 বছরে বাংলাদেশে এসেছে 10টির বেশি বিদেশি এয়ারলাইন্স। তাতে দেশীয় এয়ারলাইন্সগুলোর বাজার কমতে কমতে নেমেছে 20% এর নিচে। নিউলি জয়েন্ট ইজিপ্ট এয়ার, তারপর হচ্ছে ফিটস এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইন্স, চায়না এয়ার, এই যে সময়টা আসলে আমি বলবো যে দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। এছাড়াও পদ্মা ওয়েলকে একচেটিয়া ব্যবসার সুযোগ দিয়ে সিন্ডিকেট করে জেট ফুয়েলের দাম বাড়ানো, বিমানের সাথে বেসরকারি এয়ারলাইন্সের অসম প্রতিযোগিতা, কারসাজি করে বিমানের টিকিটের দাম বাড়ানো, বিমান চলাচল চুক্তিতে দেশের স্বার্থ চিন্তা না করার ঘটনা ছিল অহরহ। সবসময়ের অভিযোগ বিমানের টিকিট নেই কিন্তু সিট ফাঁকা। আবার এদিকে রানওয়ে নেই কিন্তু তৈরি করা হয়েছে প্রায় 22,000 কোটি টাকার টার্মিনাল ভবন। আবার অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র ব্যবসায়িক সমীক্ষা ছাড়াই শুরু করা হতো নতুন নতুন রুট। আবার রুট পরিকল্পনা নেই, নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে 10টি এয়ারবাস কেনবার পরিকল্পনা। হতে চাই এভিয়েশন হাব, অথচ বাংলাদেশের আকাশপথের ব্যবসার প্রায় 80% চলে গেছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। ঠিক এভাবেই গেল 15 বছর ধরে দেশের এভিয়েশন খাত শুধুমাত্র উন্নয়ন দেখাতে গিয়েই উল্টো পথে হেঁটেছে। তাই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব অপ্রয়োজনীয় উন্নয়নগুলো বন্ধ করে দেওয়া হোক, নীতি সহায়তা দেওয়া হোক দেশের এয়ারলাইন্সগুলোকে, তবেই সম্ভাবনার এভিয়েশন খাতে গতি ফিরবে। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নবান্ন উৎসব, দিনব্যাপী নানা আয়োজন। এদিকে মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। আজারবাইজানের বাকুতে চলছে 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন। প্রথম পর্বের শেষ দিন আজ। গত 6 দিনে অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, গত কয়েকদিন ধরে আপনার প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে জলবায়ু নিঃসরণে মানে কার্বন নিঃসরণে যারা সব থেকে ক্ষতিগ্রস্ত, যে দেশগুলোর মাধ্যমে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো হয়, সেই দেশের প্রধান যারা রয়েছেন তারা মূলত এখানে উপস্থিত হননি। আপনি একটু বলেন যে সেই ব্যাপারে সবশেষ খবর কি? তো বিভিন্ন রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান তারা অংশ নিয়ে থাকেন। এবারও এই সম্মেলনে শতাধিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলো এখনো পর্যন্ত কিন্তু মূল যে উদ্দেশ্যে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সম্মেলন করা হয়, সেই সম্মেলনের যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি দেওয়া থাকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু এবার এখনো পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব মরল্লা। বিশেষ করে আপনি জানেন যে এবার আরো যেটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য হতাশাজনক বিষয়, সেটি হলো যেই দেশ এই জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশের যে বিপর্যয়, পরিবেশ ধ্বংসের জন্য অন্যতম দায়ী যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, এই সব দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু এবার এই সম্মেলনে অংশও নেয়নি, যদিও তাদের প্রতিনিধিরা নিয়েছে।
সুতরাং যারা দায়ী এই বিশ্ব ধ্বংসের জন্য তাদের রাষ্ট্রপ্রধানরা যখন অংশ না নেবেন তখন কিন্তু এই সম্মেলনের গুরুত্ব আরো অনেক বেশি কমে যায়। তো এটা নিয়েও কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলো ব্যাপক ক্ষুব্ধ অবস্থায় রয়েছে। এবং এর পাশাপাশি এবছর যারা পরিবেশ কর্মী রয়েছেন বিভিন্ন দেশ থেকে, আপনি জানেন যে এই সম্মেলনে প্রায় 80,000 থেকে 1 লক্ষ পরিবেশ কর্মী অংশ নিয়ে থাকেন। তো তারা কিন্তু মূলত গতকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন এই পরিবেশ ধ্বংসর যাতে আর না হয়, যারা যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে, এবং যে যে উপাদানের ব্যবহারের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে। আপনি জানেন যে ফসিল ফুয়েল থেকে শুরু করে গ্যাস কিংবা কার্বন নিঃসরণ কমিয়ে আনার দাবিতে নানান ধরনের বিক্ষোভ গতকাল থেকে শুরু হয়েছে। সেই বিক্ষোভ কিন্তু আজও চলমান রয়েছে। এই আজারবাইজান সময় আমরা যত জেনেছি 1টার সময় অর্থাৎ বাংলাদেশ সময়ে বিকেল 3টা নাগাদ এখানে আজকে একটি বড় বিক্ষোভ হবে। সেই বিক্ষোভ থেকেও কিন্তু আজকের এই বিভিন্ন তাদের দাবি দেওয়া জানানো হবে। আপনি জানেন যে এই যে পরিবেশ ধ্বংসের জন্য অন্যতম একটি উপাদান হলো তেল। সেই তেলের কিন্তু অনেক বেশি উৎপাদন হয় এই আজারবাইজানেই, এবং এই যে শহরে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনের আশপাশেই কিন্তু অনেক বড় বড় তেলের উৎপাদন কেন্দ্র রয়েছে। এবং আরো সবচেয়ে যেটি হতাশার ব্যাপার যে আজারবাইজানের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু এবার যার পরিবেশ কর্মীদের বিক্ষোভ করবার অনুমতিও দেননি গত 5 দিন ধরে। মূলত তারা গতকাল থেকে বিক্ষোভ করার অনুমতি পেয়েছে, আজকেও তারা বিক্ষোভ করবে। তো সেই বিক্ষোভ থেকে কিন্তু আজকেও তারা নানান দাবি দেওয়া তুলবে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাকে আবার আমি সেই খবর জানাবো যে বিক্ষোভ থেকে পরিবেশ কর্মীরা কি কি দাবি তুলছে। আমার কাছে গ্রাম বাংলায় আমন ধান ঘরে তোলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। শহুরে জীবনেও নবান্ন পালিত হয় নানা আনুষ্ঠানিকতায়। সেই ধারাবাহিকতায় অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সর্বজনীন রূপ পেয়েছে 26তম জাতীয় নবান্ন উৎসব। মাঝার ইমন জানাবেন বিস্তারিত। ভোরবেলায় সুরতালের মূর্ছনায় মুখরিত বকুলতলা, যেখানে সুরে ভাসাচ্ছেন বাঁশিবাদক হাসান আলী। এই বাদক শ্রোতাদের হৃদয়ে সুর গাচ্ছেন 50 বছরেরও বেশি সময় ধরে। এবারের জাতীয় নবান্ন উৎসব শুরু তার বাঁশির সুরেই। জানালেন আমৃত্যু বাঁধতে চান বাঁশির সুরকে। আমি সারা জীবন মানে সাধনার ভিতরে মরতে চাই, কারণ বাঁশির সুর আমার এমনভাবে আকৃষ্ট করেছে যে আমি নিজে সুর বাজাই আমি নিজে ঠিক থাকতে পারি না। দাদা নানা বাবারা মোগল আমল থেকে গান বাজায় করে আসছেন, তো সেখান থেকে তার উত্তরসূরি আমি একজন, হাসান আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় 26তম নবান্ন উৎসবে যোগ দেন নগরবাসী। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ এবারের আয়োজন উৎসর্গ করে কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে। মঞ্চে কবিতা, গান ও নাচের মোহনায় মিলিত হয় বর্ণিল পরিবেশ। চারদিকেই ছোঁয়া পায় বাঙালিয়ানা। যান্ত্রিক জীবনকে পাশ কাটিয়ে নবান্নের উৎসবে সামিল হন সব বয়সী নগরবাসী। সাথে এসেছি নাচ গান দেখি, নবান্ন উৎসব বাংলাদেশের কালচারটা এটা রিপ্রেজেন্ট করে। আমরা এরকম অনুষ্ঠানই আসলে খুঁজি, ভালো লাগে, বাচ্চারা দেখবে, জানবে, দেশের সংস্কৃতির সাথে পরিচিত হবে। এগুলো যাতে প্রতি বছরে যদি হয় তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারি। এবারের আয়োজনে সারা দেশের 71টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে পাহাড়ি শিল্পী গোষ্ঠীরও উপস্থিতি দেখা যায়। মাঠে কষ্ট করা কৃষক ও বাঙালির হাজার বছরের সংস্কৃতি জিইয়ে রাখতে এমন আয়োজনের কথা জানান জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ। সংগঠনটি বলছে, বহু চড়াই উতরাই এলেও কখনো থামবে না এ আয়োজন। আমাদের গোলা ভরা ধান যেমন তার আছে, সেই ধান যেন তার জীবনের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট হয়, সেগুলো মনে করিয়ে দেওয়া। নাগরিক জীবনে যেন নবান্ন উৎসবের চেতনা, এর ঐতিহ্য, সেটি যেন আমরা সঞ্চারিত করতে পারি। বাঙালি সমাজকে ধারণ করা এমন আয়োজন সবসময় অব্যাহত থাকবে, প্রত্যাশা নগরবাসীর। মাঝার ইমন, এখন, ঢাকা। নবান্নে শুরু হয়েছে ধান কাটা, এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে ময়মনসিংহ সদরের চকনজু গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, হারভেস্টের মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়েছে কিনা এবং কতদিন চলবে এই কার্যক্রম, বিস্তারিত বলবেন।
আবির, ময়মনসিংহে আজকে কিন্তু ধান কাটা শুরু হয়েছে। আজকে অগ্রহায়ণের প্রথম দিন এবং প্রথম দিনেই এখানে আনুষ্ঠানিকভাবে আমন ধান কাটার উদ্বোধন হয়েছে এবং এই হারভেস্টার মেশিন দিয়ে এই ধান কাটা শুরু হয়। কিছুক্ষণ আগে এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন কৃষি সচিব কৃষি সচিব এবং এখানে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন এবং ব্রির মহাপরিচালক ছিলেন এবং বিএডিসির চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ কৃষি অধিদপ্তরের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে ছিলেন এবং তারা কিন্তু এখানে উদ্বোধন করেছেন এই আজকে যে ধান কাটা উৎসব। এবং এখন কিন্তু ধান কাটা বন্ধ রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হারভেস্টার মেশিন দিয়ে এখানে প্রায় বেশ কিছু জমির ধান কাটা হয়েছে এবং সেগুলো কিন্তু কৃষকরা ইতিমধ্যেই ক্ষেতের কাছ থেকে তাদের ঘরে নিয়ে গেছেন ধান। এবং কৃষকরা যেটি বলছেন যে তারা এই আমন ফসলের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন এবং আজকে তাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং তাদের ফসল সেটি উঠতে শুরু করেছে। এবং আমরা যে এলাকাটিতে আছি এখানে প্রায় 200 বিঘা জমিতে আমন ধানের আবাদ হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো ধানই কাটা হবে। এবং ময়মনসিংহের এই চকনজু গ্রাম ছাড়াও অন্যান্য এলাকায়ও কিন্তু যারা আগাম জাতের আমন ধান আবাদ করেছিলেন তাদের আমন ধান কাটা শুরু হয়েছে। এবং কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আজকে পর্যন্ত প্রায় আবাদকৃত আমন ধানের 14 ভাগ ধান কাটা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে এই ধান কাটা আরও বাড়বে বলে তারা আশা করছেন। তবে কৃষকরা যেটি বলছেন যে তারা এবছর তারা যেরকম প্রত্যাশা করেছিলেন এবং এই প্রত্যাশা অনুযায়ী তারা ধান পেয়েছেন। এই যে ধানটি আজকে কাটা হয়েছে এটি ব্রির 103 জাতের ধান। এটি এবারই এই এলাকায় আমন মৌসুমে প্রথমবার আবাদ করা হয়েছে এবং তারা আশানুরূপ ফলনও পেয়েছেন এবং আগামীতে এই ধানের আবাদ আরও বাড়বে বলে এখানকার যারা কৃষক এবং কৃষি কর্মকর্তা আছেন তারা কিন্তু বলেছেন। তো কৃষি কর্মকর্তারা কৃষকদের আশ্বস্ত করেছেন তারা কৃষকদের সুবিধায় সব ধরনের সহায়তা নেবেন এবং আগামী যাতে যেন আরও উচ্চ ফলনশীল ধান আমনে দেয়া যায় সেই পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ধান কাটা উৎসবের সর্বশেষ। মোটো অঙ্কের মুক্তিপণ আদায় করতে আজিমপুরের লালবাগ থেকে শুক্রবার দুপুরে 8 মাসের কন্যা শিশুকে অপহরণ করে ডাকাত দল। 24 ঘন্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় একজনকে আটক করলেও বাকি 4 জন এখনও পলাতক, তাদের ধরতে অভিযান চলছে। আরিফ হোসেনের প্রতিবেদন। সকাল 9টা লালবাগের বাসা থেকে একটি শিশুকে নিয়ে বের হয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে 8 মাসের কন্যা শিশুটির ছবি। সাবলেট ভাড়াটিয়ার সহায়তায় 2 জন পুরুষ ঢোকে আজিমপুরের সরকারি চাকরিজীবী এই নারীর বাসায়। শুক্রবার সকাল 9টায় অপহরণকারী একটি দল বাসায় ঢুকে লুটপাট করে, সঙ্গে নিয়ে যায় বাচ্চাটিকে। 24 ঘন্টার মধ্যেই রাজধানীর মোহাম্মদপুর থেকে র্যাবের অভিযানে উদ্ধার হয় শিশুটি। কিভাবে উদ্ধার করা হয়েছে শিশুটিকে সে তথ্য দিয়েছে র্যাব মুখপাত্র। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে এই মহিলার সাথে ভিকটিমের মায়ের সাথে যখন পরিচয় হয় তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি। উদ্দেশ্য ছিল মুক্তিপণ, তাই পরিকল্পিতভাবে অন্য সহযোগীদের নিয়ে শিশুটিকে ডাকাতি করে ফারজানা আক্তার শাপলা। এ ঘটনায় জড়িত 5 জনের মধ্যে একজনকে আটক করেছে র্যাব। আমরা মূলত যেটা পেয়েছি তার সাথে 3 জন সদস্য ছিলেন, যা তার দেওয়া ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। মূলত এই 4 জন এবং যে আমাদের যে ভিকটিম তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে। তার নিয়মিত বাসায় আসা যাওয়া ছিল। আরিফ হোসেন, এখন ঢাকা। ভারতের উত্তরপ্রদেশের ঝানসি শহরের একটি হাসপাতালে আগুন লেগে 10 নবজাতকের মৃত্যু হয়েছে। মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে ঘটে এই মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ বলছে অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যদিও আরও তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই এনআইসিইউতে ভর্তি ছিল 54 জন শিশু, 44 জনকে উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্র 4 বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। পাশাপাশি উদ্ধার কাজও ছিল ধীর গতি।
এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে $2 লাখ কোটি। ইতিহাসে প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণ ছাড়িয়েছে $36 লাখ কোটি। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ঋণ বেড়েছে 6%। এর মধ্যে 4 মাসেরও কম সময়ে ঋণ বেড়েছে $1 লাখ কোটি। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে দেশটির ঋণ $35 লাখ কোটি ছাড়িয়েছে। পূর্বাভাস বলছে 2027 সালে এই ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির 106% আর 2034 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির 122% পৌঁছাবে। এই ক্রমবর্ধমান ঋণ নিয়ে বারবারই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রভাব পড়তে পারে মুদ্রার পুরো বিশ্ব অর্থনীতিতে। খেলার প্রসঙ্গ, উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডকে 5-1 গোলে বিধ্বস্ত করে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন তিনি, গড়েছেন বেশ কয়েকটি কীর্তি। আর জানাচ্ছেন ফারহান ইসা। স্বপ্নময় এক রাত পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের বড় জয়, নিজে করেছেন 2 গোল, সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল, সাথে দলও উঠে গেছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে। সেই সাথে ইতিহাসের অংশ হয়ে গেল পর্তুগাল পোল্যান্ড ম্যাচ। পর্তুগালের জার্সিতে রোনালদোর জয় এখন 132টি, ছাড়িয়ে গেলেন দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে। স্পেনের হয়ে 2021 সালে সবশেষ মাঠে নামা রামোসের ক্যারিয়ার থেমেছে 131 জয় দিয়ে। 121 জয় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন রোনালদোর আরেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াস। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও এখন রোনালদোর। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের 72 মিনিটে পানেনকা শটে গোল করেন। এরপর 87 মিনিটে দারুণ এক বাইসাইকেল কিক থেকে দ্বিতীয় গোল করেন পর্তুগিজ সুপারস্টার। 39 বছরে আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত গোল করেছেন 7টি। চলতি নেশনস লিগে 5 গোল নিয়ে সবার উপরে তিনি। সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। 217 ম্যাচ খেলে রোনালদোর গোল এখন 135টি। এবছর ক্লাব আল নাসরের হয়েও দারুণ ফর্মে আছেন CR7। 15 ম্যাচে গোল করেছেন 10টি, অ্যাসিস্ট করেছেন 3টি। ফারহান ইসান, এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থানের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই এখন প্রধান চ্যালেঞ্জ। Young people came up with right at the killing fields. There was no designer, there was no central planning, and nobody was funding it. সংবিধান সংস্কারে আইনি কাঠামো নেই অন্তর্বর্তী সরকারের, বললেন অ্যাটর্নি জেনারেল। নতুন সংবিধানের প্রয়োজন কিনা সিদ্ধান্ত রাজনৈতিক সমঝোতায়। মুক্তিপণের জন্য আজিমপুরে 8 মাসের শিশু কন্যার অপহরণ, একজন আটক, জড়িত বাকি 4 জনকে ধরতে চলছে র্যাবের অভিযান। এবং অ্যাভিয়েশন হাব তৈরির নামে 1.5 দশকে লুটপাট চলেছে আকাশ বাণিজ্যে, বাজারে দখল নিয়েছে বিদেশি এয়ারলাইন্স। আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।